আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের মুভিটা এমন এক মেয়েকে নিয়ে যে মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো সে নিজেও জানে না তার ভেতরে ঠিক কতটা শক্তি লুকিয়ে আছে। যাই হোক, সরাসরি মূল গল্পে যাই। এই গল্পের শুরু হয় 1975 সালের এক আবেগঘন দৃশ্য দিয়ে, যেখানে জিন গ্রে নামের ছোট্ট একটা মেয়ে তার পরিবারের সঙ্গে গাড়িতে বসে আছে। চারপাশে শান্ত একটা পরিবার নিয়ে সে সুন্দর একটা সময় কাটাচ্ছিল। গাড়ির ভেতরে তখন একটা গান বাজছিল। হঠাৎ জিন তার মাকে বলে এই গানটা বদলে দিতে। তার মা হাসি দিয়ে উত্তর দেন, তুমি বড় হলে তখন তোমার ইচ্ছা মতো গান শুনতে পারবে, এখন এই গানটাই চলবে। কিন্তু জিন তাতে রাজি হয় না। সে বারবার একই অনুরোধ করতে থাকে গানটা বদলানোর জন্য, কিন্তু যখন তার কথা একেবারেই গুরুত্ব পায় না, তখন তার ভেতরে রাগ জমতে শুরু করে। ধীরে ধীরে সেই রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঠিক তখনই অদ্ভুত কিছু হতে শুরু করে। গাড়ির রেডিওর শব্দ হঠাৎ করে নিজে নিজে কখনো বাড়ছে তো কখনো কমছে, যেন কোনো অদৃশ্য শক্তি সেটাকে নিয়ন্ত্রণ করছে। জিন আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে, গাড়ি থামাও! কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হঠাৎই তাদের গাড়িটি ভয়ঙ্কর এক দুর্ঘটনার শিকার হয়। সবকিছু মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায়। সেই দুর্ঘটনায় তার বাবা মা দুজনই মারা যায়। এরপর দৃশ্য বদলে যায় হাসপাতালে। সেখানে উপস্থিত সবাই আলোচনা করতে থাকে মেয়েটা কি সত্যি গাড়িতে ছিল, কারণ এমন ভয়াবহ দুর্ঘটনার পরেও জিনের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্নই নেই। ডাক্তাররা অবাক হয়ে বলে, আমরা কিছুই বুঝতে পারছি না, কিন্তু সে নিশ্চিতভাবেই গাড়ির ভেতরেই ছিল। ঠিক তখনই সেখানে উপস্থিত হন চার্লস জেভিয়ার। তিনি এসে জিনের সাথে কথা বলেন। জিন কাঁপা গলায় জানতে চায় আমার বাবা মা কোথায়। চার্লস তাকে জানায় তারা ওই দুর্ঘটনায় মারা গিয়েছেন। এই কথা শুনে জিন অনেক কষ্ট পায়। তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করে, তাহলে এখন আমার কি হবে? চার্লস জেভিয়ার তাকে বলেন, তুমি আমার সাথে থাকবে। আমাদের একটা স্কুল আছে তোমার মতো বিশেষ ক্ষমতা সম্পন্ন বাচ্চাদের জন্য। কিন্তু জিন প্রথমে রাজি হয় না, তাই সে সরাসরি বলে, আমি আপনার সাথে যেতে চাই না। তখন চার্লস তার পকেট থেকে একটি কলম বের করে জিনের হাতে দিয়ে বলে, এটা তোমার জন্য একটা উপহার, এটা তোমার কাছেই রাখো। জিন অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি এটা দিয়ে কি করব? চার্লস মৃদু হেসে বলে, তুমি চাইলে এটা দিয়ে সুন্দর কিছু আঁকতে পারো, আবার চাইলে এটা দিয়ে কাউকে আঘাত করতেও পারো। সব কিছু নির্ভর করে তুমি কিভাবে এটা ব্যবহার করবে। তারপর চার্লস জিনের দিকে তাকিয়ে আমারও বলে, তোমার ভেতরেও এমন কিছু শক্তি আছে যেগুলো তুমি চাইলে ভালো কাজের জন্য ব্যবহার করতে পারো, আবার চাইলে সেই শক্তি দিয়ে তুমি কাউকে ধ্বংসও করতে পারো। সব কিছুই তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। চার্লসের এই কথাগুলো জিনের মনে গভীর প্রভাব ফেলে। অবশেষে সে রাজি হয়ে যায় তার সাথে যেতে। চার্লসের স্কুলে পৌঁছানোর পর জিন চারপাশে দেখে একেবারে অবাক হয়ে যায়। এত সুন্দর আর শান্ত একটা জায়গা সে আগে কখনো দেখেনি। সে চার্লসকে বলে, এই জায়গাটা সত্যিই খুব সুন্দর, কিন্তু সাথে সাথে সে নিজের একটা বড় সমস্যার কথাও জানায়। আমি যখনই রেগে যাই বা খুব বেশি চাপ অনুভব করি, তখন আমার চারপাশে সব কিছু ভেঙে ফেলি। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। চার্লস তাকে আশ্বস্ত করে বলে, তুমি যদি কিছু ভেঙেও ফেলো, আমি সেটা ঠিক করে দেব, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। যাই হোক, এরপর 9 বছর পরের সিন দেখানো হয়। তখন 1992 সাল। এবার দেখা যায় একদম ভিন্ন এক দৃশ্য। নাসার একটি স্পেস মিশন। সেখানে অনেক সায়েন্টিস্ট একটি স্যাটেলাইট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি খারাপ হয়ে যায়। মহাকাশে থাকা তাদের স্পেসশিপ হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে থেমে যায়। এই সংকটময় মুহূর্তে দেশের প্রেসিডেন্ট যোগাযোগ করেন চার্লস জেভিয়ারের সাথে, যিনি এখন এক্সম্যান দলের নেতা হিসেবে পরিচিত। প্রেসিডেন্ট তাকে জানান এই মিশনে থাকা অনেক মানুষ এখন মারাত্মক বিপদের মধ্যে আছে। সূর্য থেকে আসা এক শক্তিশালী সোলার তরঙ্গ তাদের দিকে ধেয়ে আসছে, যেটা যে কোনো সময় তাদের ধ্বংস করে দিতে পারে। চার্লস আত্মবিশ্বাসের সাথে জবাব দেয়, মিস্টার প্রেসিডেন্ট, বিষয়টা আমাদের উপর ছেড়ে দিন, আমরা একসাথে এটা সামলে নেব। এরপর চার্লস তার টিমকে পুরো পরিস্থিতি বুঝিয়ে দেয়। আমরা তখন প্রথমবারের মতো এক্সম্যান টিমকে একসাথে দেখি। এই দলে জিন গ্রেও রয়েছে। দলের একজন সদস্য বলে, আমরা তাদের বাঁচিয়ে নিরাপদে ফিরে আসব। আরেকজন যোগ করে, এই মিশনে আমরা কারোর জন্য হুমকি হয়ে দাঁড়াবো না। এরপর সবাই মহাকাশে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা সামনে দেখতে পায় এক ভয়ঙ্কর শক্তিশালী তরঙ্গ, যেটা সূর্যের দিক থেকে দ্রুত গতিতে এগিয়ে আসছে। হঠাৎ সেই তরঙ্গের প্রভাবে তাদের স্পেসশিপ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। জাহাজটা নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে শুরু করে, যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। ভেতরে থাকা সবার জীবন তখন চরম ঝুঁকির মধ্যে। এই সময় এক্সম্যান দলের এক নারী সদস্য আরেকজনকে নির্দেশ দেয়, তোমার চোখের শক্তি ব্যবহার করে এই গতিটা কমাতে হবে, কারণ সেই তরঙ্গ এত দ্রুত গতিতে এগোচ্ছিল যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। এদিকে দলের আরেক সদস্য টেলিপোর্ট করার ক্ষমতা ব্যবহার করে স্পেসশিপের ভেতরে ঢুকে পড়ে।
সে একে একে সবাইকে নিজের শক্তি দিয়ে নিরাপদ জায়গায় নিয়ে আসতে শুরু করে, কিন্তু তখনও সমস্যা শেষ হয়নি। একজন মেয়ে বলে, আমাদের কমান্ডোরা এখনও ওই স্পেসশিপেই রয়েছে। এক্সম্যান দলের সদস্যরা পরিস্থিতি বিশ্লেষণ করে বলে, ওই সোলার তরঙ্গগুলো খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। আমরা যদি আবার সেখানে ফিরে যাই তাহলে সেটা আমাদের জন্যও মারাত্মক বিপদ হয়ে দাঁড়াবে, আর আমাদের খুব দ্রুত ফিরে আসতে হবে, না হলে আমরা সবাই ঝুঁকির মধ্যে পড়ে যাব। এই সময় চার্লস জেভিয়ার তার টিমের সদস্যদের মন পড়তে শুরু করে, পুরো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে। সে তখন এক্সম্যান দলের সদস্য মিস্টিককে বলে, জিন এটা করতে পারবে, ওর জন্য কিছুই অসম্ভব না। চার্লসের এই কথায় বোঝা যায় জিনগিরের ওপর তার অগাধ বিশ্বাস। অন্যদিকে জিন নিজেও সিদ্ধান্ত নিয়ে ফেলে সে যাবে, যে কোনো মূল্যে ওই স্পেসশিপে আটকে থাকা কমান্ডারকে বাঁচাবে। এরপর টিমের সহযোগিতায় জিন মহাকাশে সেই বিপদসংকুল জায়গায় পৌঁছে যায়। মিস্টিক তাকে সতর্ক করে দেয়, তোমার হাতে মাত্র 30 সেকেন্ড আছে, খুব দ্রুত কাজ শেষ করতে হবে। সময় যেন দৌড়াচ্ছে। জিন স্পেসশিপের ভেতরে ঢুকে চারদিকে ধ্বংসস্তূপ, আগুন আর ভাঙাচোরা জিনিস ছড়িয়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয়, সে প্রথমে কমান্ডারকে খুঁজে পায় না। এরই মধ্যে 20 সেকেন্ড কেটে গিয়েছে। ঠিক তখনই এক্সম্যান দলের আরেক সদস্য কমান্ডারকে খুঁজে পেয়ে তাকে উদ্ধার করে ফেলে, কিন্তু জিন তখনও স্পেসশিপের ভেতরে, আর সময় প্রায় শেষ, মাত্র 3 সেকেন্ড বাকি। এই মুহূর্তে পরিস্থিতি চরম বিপজ্জনক হয়ে ওঠে। বাইরে সেই ভয়ঙ্কর সোলার তরঙ্গ আরও কাছে চলে এসেছে, পুরো স্পেসশিপটাকে ঘিরে ফেলে। জাহাজটা এবার ঘূর্ণায়মান অবস্থায় ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, আর ঠিক তখনই জিন এক অবিশ্বাস্য কাজ করে ফেলে। সে নিজের শরীর দিয়ে সেই মারাত্মক শক্তির তরঙ্গগুলো শোষণ করতে শুরু করে। একটার পর একটা আগুনের মতো শক্তি তার শরীরে ঢুকে যাচ্ছে, চারপাশ যেন বিস্ফোরিত হয়ে যাচ্ছে। দূর থেকে দেখে মনে হয় একটা বিশাল বিস্ফোরণ হয়েছে। সবাই ধরে নেয় জিন আর বেঁচে নেই, কিন্তু কিছুক্ষণ পর অবিশ্বাস্যভাবে দেখা যায় জিন পুরোপুরি স্বাভাবিক অবস্থায় মহাকাশে ভেসে আছে। তার শরীরের চারপাশে অদ্ভুত এক শক্তির আভা, যেন সে আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এই সময় এক্সম্যানদের স্পেসশিপ এসে তাকে উদ্ধার করে পৃথিবীতে নিয়ে আসে। এই অসাধারণ কাজের জন্য পুরো এক্সম্যান দল মুহূর্তেই বিখ্যাত হয়ে যায়। সবাই তাদের হিরো হিসেবে দেখতে শুরু করে, কারণ তারা নাসার বিজ্ঞানীদের জীবন বাঁচিয়েছে। কিন্তু সবাই খুশি হলেও মিস্টিকের মনে একটা ক্ষোভ জমে থাকে। পৃথিবীতে ফিরে এসে সে সরাসরি চার্লসকে বকাঝকা করে বলে, তোমার জন্যই আজ জিনের জীবন ঝুঁকিতে পড়েছিল। সে আরও বলে, তুমি যদি আমাদের যেতে বাধ্য না করতে তাহলে জিনও যেত না, আর যদি এক মুহূর্তও দেরি হতো আমরা সবাই মারা যেতাম। অন্যদিকে গল্পের এক নতুন দিক উন্মোচিত হয়। আমরা দেখি পৃথিবীতে কিছু অজানা প্রাণী, মানে এলিয়েন এসে পৌঁছেছে। তারা মানুষের রূপ ধারণ করতে পারে, একেবারে নিখুঁতভাবে। তাদের নেতা, যে নিজেকে স্মিথ নামে পরিচয় দেয়, সে একটা পরিবারের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে নির্মমভাবে পুরো পরিবারটাকে হত্যা করে ফেলে এবং নিজে সেই পরিবারের একজনের রূপ ধারণ করে নেয়। এদিকে এক্সম্যানদের ম্যানশনে চলছে এক আনন্দের পরিবেশ। চার্লস সবার জন্য একদিনের ছুটি ঘোষণা করে বলে, আজ তোমরা সবাই নিজেদের মতো জীবন উপভোগ করো। সেখানে একটা পার্টি শুরু হয়, সবাই আনন্দ করছে, হাসছে, নাচছে, পুরো পরিবেশটা একদম উৎসব মুখর। কিন্তু এই আনন্দের মাঝেও জিনগ্রের আচরণ অস্বাভাবিক হয়ে উঠেছে। সে অতিরিক্ত মদ খেতে শুরু করে, যেন নিজের ভেতরের কিছু একটা থেকে পালাতে চাইছে। হঠাৎ করেই তার চোখের ভেতর এক ঝলক আগুনের মতো আলো জ্বলে ওঠে। সে স্থির হয়ে সেই আগুনের দিকে তাকিয়ে থাকে, যেন নিজের ভেতরে কিছু অনুভব করছে। এরপরই সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জিন হঠাৎ করে নিজের শক্তি হারিয়ে ফেলে। তার শরীর থেকে প্রচণ্ড শক্তির এক বিস্ফোরণ বের হয়। একটা আগুনের ঢেউ চারপাশে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা তছনছ হয়ে যায়। সেখানের দেয়াল, জিনিসপত্র সব কিছু ভেঙে পড়ে। এই বিশৃঙ্খলার মাঝে চার্লস দ্রুত এসে জিনকে একটা রুমে নিয়ে যায়। সে চেষ্টা করে জিনের মন পড়তে, বোঝার চেষ্টা করে আসলে কি হচ্ছে তার মনের ভেতরে। কিন্তু এবার একটা অদ্ভুত ব্যাপার ঘটে। চার্লস যতই চেষ্টা করুক না কেন, সে জিনের মন পড়তেই পারছে না। এটা তার জন্য একেবারেই অস্বাভাবিক, কারণ এতদিন সে সহজেই জিনকে বুঝতে পারত। কিছুক্ষণ পর জিন জেগে উঠে বিরক্ত হয়ে বলে, আমার মনের ভেতর থেকে বের হয়ে যান। এরপর ধীরে ধীরে একটা বড় সত্য প্রকাশ পেতে শুরু করে। আমরা জানতে পারি ছোটবেলায় সেই গাড়ি দুর্ঘটনায় জিনের মা মারা গেলেও তার বাবা বেঁচে ছিলেন। জিনের বাবা তখন চার্লসের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু চার্লস নিজেও তখন বিভ্রান্ত ছিল। জিনের ভেতরে ঠিক কী ধরনের শক্তি কাজ করছে সেটা সে বুঝতে পারছিল না। সে কখনোই নিশ্চিত হতে পারেনি জিন আসলে একজন মানুষ নাকি এর চেয়েও বেশি কিছু। আরও চমকপ্রদ বিষয় হলো, চার্লস জিনকে তার বাবার কাছ থেকে নিয়ে আসে।
কিন্তু জিন যেন এই সত্যটা জানতে না পারে, তাই সে তার মনের ভেতর শক্তিশালী মানসিক বাধা তৈরি করে দিয়েছিল। এই বাধাগুলো জিনের স্মৃতিগুলোকে আটকে রাখে, যেন সে তার অতীত মনে করতে না পারে। কিন্তু সময়ের সাথে সাথে, বিশেষ করে সেই ফিনিক্স শক্তি তার ভেতরে প্রবেশ করার পর, জিনের ক্ষমতা আগের চেয়ে অনেক গুণ বেড়ে যায়। সে শুধু টেলিপ্যাথি নয়, আরও ভয়ঙ্কর শক্তি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়ে ওঠে। এমনকি এখন পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, চার্লস নিজের সব শক্তি ব্যবহার করেও জিনের মনের ভেতর ঢুকতে পারছে না। অবশেষে সে ব্যর্থ হয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর বুঝতে পারে জিন এখন আর আগের সেই জিন নেই। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর চার্লস জানতে পারে জিন গ্রে স্কুলে নেই। চার্লস তখন শান্ত গলায় বলে, আমি জানি সে কোথায় গিয়েছে। এরপর দৃশ্য বদলে যায়। জিন পৌঁছে গিয়েছে তার বাবার কাছে, সেই মানুষটির কাছে যার সম্পর্কে সে এতদিন কিছুই জানতো না। জিনের চোখে রাগ, কষ্ট আর প্রশ্ন জমে আছে বছরের পর বছর। সে সরাসরি জিজ্ঞেস করে, আমি তো বেঁচে ছিলাম, তাহলে আপনি কখনো আমাকে খুঁজতে এলেন না কেন? তার বাবা গভীর একটা নিঃশ্বাস নিয়ে উত্তর দেয়, আমি এখনও ওই দুর্ঘটনার জন্য তোমাকেই দায়ী করি। তুমি সেদিন সামান্য কারণে ভীষণ রেগে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলে, সেই কারণেই তোমার মা মারা গিয়েছিল। এই কথাগুলো শুনে জিন যেন ভেতর থেকে ভেঙে পড়ে। তার বাবা আবারও বলে, আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়েছি, আমার জীবনে সবকিছু বদলে গিয়েছে, তাই আমি চার্লস জেভিয়ারকে বলেছিলাম যেন সে তোমার দায়িত্ব নেয়। ঠিক তখনই আকাশে একটা শব্দ ভেসে আসে। এক্সম্যানদের বিমান সেখানে এসে ল্যান্ড করেছে। তারা জিনকে বলে, চলো আমাদের সাথে, যা কিছু ভুল হয়েছে আমরা সেটা ঠিক করে দেব। এরই মধ্যে পুলিশও সেখানে পৌঁছে যায়। সাইরেনের শব্দে চারিদিকে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। জিন হঠাৎ করে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার ভেতরের শক্তি বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসে। একটা শক্তিশালী ব্লাস্ট চারপাশে ছড়িয়ে পড়ে। এবার আমরা তার আসল ক্ষমতার একটা ঝলক দেখতে পাই। সে অসাধারণ শক্তির অধিকারিণী। এক্সম্যান টিম তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জিন এবার তাদের বিরুদ্ধেই দাঁড়ায়। তার টেলিপ্যাথিক শক্তি দিয়ে সে সবাইকে দূরে ঠেলে দেয়, যেন কেউ তার কাছে আসতেই না পারে। এই সময় টিমের একজন সদস্য তাকে গুলি করতেই যাচ্ছিল, কিন্তু চার্লস সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়। চার্লস বলে, মিস্টিক আসছে, সে ওকে বোঝাতে পারবে। কিছুক্ষণের মধ্যেই মিস্টিক এগিয়ে আসে জিনের দিকে। সে বলে, তুমি ছোটবেলা থেকেই আলাদা, তোমার ভিতরে অনেক শক্তি আছে। আমরা জানি তোমার সাথে কি হয়েছে, আর আমরা তোমাকে সাহায্য করব, সবকিছু ঠিক হয়ে যাবে। সে জিনকে আবার স্কুলে ফিরে যাওয়ার অনুরোধ করে, কিন্তু ঠিক তখনই জিন আবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একটা ভয়ঙ্কর শক্তির বিস্ফোরণ ঘটে। সেই ধাক্কায় মিস্টিক অনেক দূরে ছিটকে পড়ে। তার মাথায় একটা কাঠের ধারালো অংশ গিয়ে আঘাত করে, আর সেখানেই তার মৃত্যু হয়ে যায়। এই দৃশ্যটা পুরো টিমকে স্তব্ধ করে দিয়েছিল। জিন নিজেও এটা চায়নি, সে কাউকে মারতে চায়নি, কিন্তু সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এরপর মিস্টিকের শেষকৃত্যের অনুষ্ঠান দেখানো হয়। সবাই সেখানে গভীর শোকে ডুবে আছে। চার্লসের সহকারী তখন সরাসরি তাকে দোষারোপ করে, এই মৃত্যুর জন্য আপনিই দায়ী। কিন্তু চার্লস নিজের অবস্থান ব্যাখ্যা করে বলে, আমি তাকে বলেছিলাম সবার ভালোর জন্য এগিয়ে যেতে। এরপর গল্প আবার জিনের দিকে ফিরে আসে। সে চলে যায় তার পুরনো বন্ধু এরিকের কাছে, যাকে আমরা চিনি ম্যাগনেটো নামে। সে এরিককে জিজ্ঞেস করে, তুমি এত মানুষকে মেরেছো, তারপরও নিজেকে কিভাবে নিয়ন্ত্রণে রেখেছো? তুমিও তো একসময় চেয়েছিলে আমাদের মতো মানুষরাই পৃথিবীতে থাকুক, তাহলে শেষ পর্যন্ত তুমি নিজেকে কিভাবে বদলালে? এরিক একটু চুপ থেকে উত্তর দেয়, আমি যাদের ভালোবাসতাম তাদের সবাইকে হারিয়েছি। তার কথাই বোঝা যায় সে কতটা ভেঙে পড়েছে ভেতরে ভেতরে। তাদের এই কথোপকথনের মাঝেই হঠাৎ করে মার্কিন সামরিক বাহিনী সেখানে উপস্থিত হয়। তারা এসে সরাসরি এরিককে জিজ্ঞেস করে, তুমি কি জানো জিন গ্রে এখানে আছে? এরিক সন্দেহ ভরে জিজ্ঞেস করে, তোমরা জিনকে খুঁজছো কেন? তারা জানায় অনেক পুলিশ অফিসারকে হত্যার জন্য চীন দায়ী। এরপর তারা হুমকি দেয়, যদি তুমি চীনকে আমাদের হাতে তুলে না দাও, তাহলে এখানে থাকা সবাইকে আমরা মেরে ফেলবো। এই কথা শোনার পর চীন নিজেই ঘর থেকে বেরিয়ে আসে। তার চোখে তখন আগুনের ঝলক। সে রাগে ফেটে পড়ছে। এক মুহূর্ত দেরি না করে সে আকাশে থাকা হেলিকপ্টারগুলো ধ্বংস করতে শুরু করে। একটার পর একটা হেলিকপ্টার তার শক্তির আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। এরিক তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু খুব দ্রুতই সে বুঝতে পারে চীনের শক্তি এখন তার থেকেও অনেক বেশি। তবুও এরিক নিজের শক্তি ব্যবহার করে চারপাশের মানুষগুলোকে রক্ষা করে সৈন্যদের দূরে সরিয়ে দেয়। সে পরিস্থিতিটা কোনোভাবে সামাল দেয়, যেন বড় কোনো বিপদ না ঘটে। তারপর সে জিনের দিকে তাকিয়ে বলে, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখন আমার লোকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছ। এরিক জিনকে শেষবারের মতো বলে, আমি আর আমার মানুষদের হারাতে চাই না। এই কথাটা শোনার পর জিন আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তার চোখে তখন এক ধরনের শূন্যতা, যেন সে নিজেও বুঝতে পারছে না সে কোথায় যাচ্ছে আর কেন যাচ্ছে। এরপর দৃশ্য চলে যায় সেই রহস্যময় এলিয়েনদের দিকে, যেখানে একজন নারী স্মিথ রূপে থাকা সেই এলিয়েন জিনকে খুঁজে বের করে। সে ধীরে ধীরে জিনের কাছে এসে বলে, তোমার শক্তির কোনো তুলনা নেই,
আমি তোমার ক্ষমতা সম্পর্কে সব জানি, কিন্তু পৃথিবীর আর কেউ তোমাকে আসলে চেনে না। তার কথাগুলো যেন জিনের মনের ভেতরে ঢুকে যায়। ধীরে ধীরে সে জিনকে নিজের প্রভাবের মধ্যে নিয়ে আসে, আর জিনও একরকম তার সাথে জড়িয়ে পড়ে। এরপরে স্মিথ তাকে বলে, তোমার ভেতরে এত শক্তি আছে, তুমি চাইলে একটা নতুন গ্রহ তৈরি করতে পারো। তুমি আলাদা কিছুর জন্য তৈরি হয়েছো, তোমাকে অন্যভাবে ভাবতে হবে। আমার সাথে থাকলে তুমি নিজের একটা পৃথিবী তৈরি করতে পারবে। এই কথাগুলো শুনে জিনের মনে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। সে নিজেও বুঝতে পারে না কোনটা সঠিক। এদিকে দৃশ্য আবার বদলে যায় এরিকের দিকে। এক্সম্যান দলের একজন সদস্য তার কাছে এসে সব কিছু জানায়। জিন এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। সে আমাদেরই একজন, যার নাম মিস্টিক, তাকে হত্যা করেছে। এই কথা শুনেই এরিকের চোখে রাগের আগুন জ্বলে ওঠে। মিস্টিক ছিল তার সবচেয়ে কাছের মানুষদের একজন। এই খবরটা তাকে ভেতর থেকে ভেঙে দেয়। রাগে কষ্টে সে সিদ্ধান্ত নেয় জিনকে বাঁচিয়ে রাখা যাবে না, তাকে শেষ করতেই হবে। এরপর সে নিজের পুরনো হেলমেটটা বের করে পড়ে, আর আবার হয়ে ওঠে সেই ভয়ঙ্কর শক্তিধর ম্যাগনেটো। অন্যদিকে চার্লসও জিনের অবস্থান জানতে পারে। সে তার টিম নিয়ে সিদ্ধান্ত নেয় জিনকে আবার স্কুলে ফিরিয়ে আনতেই হবে, যেভাবেই হোক। এরিক তার দল নিয়ে জিনকে মারতে এগিয়ে আসে, আর চার্লস আসে তাকে বাঁচাতে। দুই পক্ষ একই জায়গায় পৌঁছে যায় এবং সেখানেই তারা সেই এলিয়েন স্মিথের মুখোমুখি হয়। পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। এরিক আর অপেক্ষা করে না, সে সরাসরি জিনকে আক্রমণ করতে যায়। কিন্তু জিন এবার আগের থেকেও অনেক বেশি শক্তিশালী। সে নিজের ক্ষমতা দিয়ে এরিককে থামিয়ে দেয়। এক মুহূর্তে সে এরিকের হেলমেট ভেঙে ফেলে। এরিক মাটিতে পড়ে যায়, সম্পূর্ণ অসহায় অবস্থায়। ঠিক তখনই চার্লস সেখানে পৌঁছায়। সে সরাসরি জিনের মনের ভেতর প্রবেশ করার চেষ্টা করে তাকে থামানোর জন্য, কিন্তু এবার সে একটা ভয়ঙ্কর সত্য বুঝতে পারে। জিন এতটাই শক্তিশালী হয়ে গিয়েছে যে তার নিজের ক্ষমতা এখন তুচ্ছ মনে হচ্ছে। তখন চার্লস জিনকে বলে, আমি যদি তোমার মনের ভেতরে যেতে না পারি, তাহলে তুমি আমার মনের ভেতরে এসো। তুমি নিজেই দেখো কে ঠিক আর কে ভুল। তোমার বাবা তোমার সাথে কি করেছে আর আমি কি করেছি। জিন তখন চার্লসের মনের ভেতর প্রবেশ করে। সে দেখতে পায় ছোটবেলা থেকে চার্লসই তাকে সাহায্য করেছে, তাকে আগলে রেখেছে, তার শক্তিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছে, তাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে। চার্লস তখন বলে, এই শক্তি তোমার জন্য এক ধরনের উপহার। তুমি চাইলে এটা দিয়ে মানুষকে সাহায্য করতে পারো, আবার চাইলে ধ্বংসও করতে পারো। এই সত্যগুলো বুঝতে পেরে জিন কিছুটা বদলে যায়। সে স্মিথের দিকে তাকিয়ে বলে, আমার এই শক্তির দরকার নেই, তুমি নিয়ে নাও। কিন্তু জিন তখনও জানে না স্মিথ আসলে একজন এলিয়েন। স্মিথ তখন সুযোগ নিয়ে জিনের শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে চার্লস স্মিথের মন পড়ে ফেলে এবং বুঝতে পারে সে মানুষ নয়, সে এক বিপজ্জনক এলিয়েন। চার্লস দ্রুত জিনকে সতর্ক করে এই শক্তি যদি তার হাতে যায় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। জিন আবার নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে। তার ভেতরের শক্তি ধীরে ধীরে স্মিথের দিকে প্রবাহিত হতে থাকে। সে যেন নিজের অজান্তেই সব কিছু দিয়ে দিচ্ছে। ঠিক তখনই এক্সম্যান দলের একজন সদস্য এগিয়ে আসে। সে তার লেজার তলোয়ার দিয়ে দুজনকে আলাদা করে দেয়। এই ভয়ঙ্কর সংযোগটা ভেঙে ফেলে। এরই মধ্যে পুলিশও সেখানে পৌঁছে যায়, পুরো জায়গাটা ঘিরে ফেলে এবং একে একে এক্সম্যান দলের সদস্যদের গ্রেফতার করতে শুরু করে। তাদের গলায় বিশেষ ধরনের একটা কলার পরিয়ে দেয়, যেটা তাদের শক্তি ব্যবহার করা পুরোপুরি বন্ধ করে দেবে। এখন তারা সম্পূর্ণ অসহায়। অন্যদিকে একটি ট্রেনের ভেতরে সেই এলিয়েনরা এসে পৌঁছেছে। তাদের লক্ষ্য একটাই, জিন গ্রেকে খুঁজে বের করা। ট্রেনে ওঠার সাথে সাথেই তারা নির্মমভাবে পুলিশদের হত্যা করতে শুরু করে। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ বুঝে উঠতে পারছে না কিভাবে এই শত্রুর মোকাবেলা করবে। এই অবস্থায় এক্সম্যান দলের সদস্যরা পুলিশদের বলে, আমাদের ছেড়ে দিন, আমরা আপনাদের সাহায্য করব, আমরা এই দানবদের থামাতে পারি। তখন একজন পুলিশ অবশেষে তাদের মুক্ত করে দেয়। এবার এক্সম্যান দল সরাসরি এলিয়েনদের মুখোমুখি হয়। এদিকে চার্লস আবার জিনের মনের ভেতর প্রবেশ করে। সে তাকে সতর্ক করে, এই এলিয়েনরা তোমার শক্তি নিয়ন্ত্রণ করতে চায়। তারা যদি তোমার শক্তি পেয়ে যায় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে জিন অবশেষে সিদ্ধান্ত নেয় সে তার টিমকেই সাহায্য করবে। জিন বলে, আমি প্রস্তুত, আমি আমার টিমকেই বাঁচাবো। এরপর হঠাৎ করে জিন সেখানে উপস্থিত হয়, কিন্তু একই সাথে সেখানে আসে সেই এলিয়েন স্মিথও, যে ইতিমধ্যেই জিনের কিছু শক্তি নিজের মধ্যে নিয়ে নিয়েছে। সে আসা মাত্রই এক্সম্যানদের পথ থেকে সরিয়ে দিতে শুরু করে। তার শক্তি এখন অনেক বেশি, আগের থেকেও ভয়ঙ্কর। কিন্তু জিন এবার সম্পূর্ণ জেগে ওঠে। সে তার টিমকে বাঁচিয়ে তাদের দ্রুত নিরাপদ জায়গায় নিয়ে যায়, যেন তারা আর বিপদের মধ্যে না থাকে। এরপর শুরু হয় এক চূড়ান্ত লড়াই। জিন গ্রে বনাম স্মিথ। স্মিথ আবারও জিনের শক্তি নিতে শুরু করে।
জিন এবার যেন নিজেই প্রস্তুত, সে নিজের সব শক্তি দিয়ে দিতে রাজি হয়ে যায়। কিন্তু স্মিথ খুব দ্রুত বুঝতে পারে এই শক্তি সাধারণ কিছু না, এটা অদ্ভুত, অস্বাভাবিক এবং ভীষণ বিপজ্জনক। সে যখন এই শক্তিকে স্পর্শ করে তখনই তার হাত সরিয়ে নিতে চায়, কিন্তু জিন তাকে সেই সুযোগ দেয়ই না। ধীরে ধীরে তাদের চারপাশে এক বিশাল শক্তির বৃত্ত তৈরি হয়, একটা জ্বলন্ত শক্তির ঘূর্ণি যা ভেতর থেকে সব কিছু কাঁপিয়ে দিচ্ছে। এই সময় এলিয়েন স্মিথ বলে, আমি মারা গেলে সবাই আমার সাথে মারা যাবে। কিন্তু জিন এবার নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলে, সে আত্মত্যাগের পথ বেছে নেয়। সে স্মিথকে নিয়ে মহাকাশের দিকে উঠে যায়, পৃথিবী থেকে অনেক দূরে। তারপর নিজের সব শক্তি একত্র করে সে স্মিথকে ধ্বংস করে ফেলে। ফলে মহাকাশে এক বিশাল বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণের মাঝে দেখা যায় এক অদ্ভুত আলো, ডার্ক ফিনিক্সের আগুনের মতো। এভাবেই শেষ হয় সেই ভয়ঙ্কর যুদ্ধ। এরপর সিন আবার পৃথিবীতে ফিরে আসে। এখন চার্লসের সেই স্কুলের নাম বদলে গিয়ে সেটার নাম জিন গ্রের গিফটেড স্কুল হয়েছে। অন্যদিকে চার্লস জেভিয়ার ইতিমধ্যেই অবসর নিয়েছে, এখন স্কুলের দায়িত্বে রয়েছে তার সহকারী হ্যাঙ্ক। শেষে আমরা দেখি চার্লস আর এরিক একসাথে বসে আছে, যারা একসময় খুব কাছের বন্ধু ছিল, কিন্তু মতের অমিলের কারণে তারা এখন আলাদা হয়ে গিয়েছে। তাদের পথ আলাদা হয়ে গেছে, তবুও তাদের মধ্যে সেই পুরনো সম্পর্কের একটা ছায়া রয়ে গিয়েছে। তারা আবার একসাথে বসে দাবা খেলছে, যারা সব কিছুর পরেও একটা শান্তি খুঁজে পেয়েছে। আর ঠিক তখনই আকাশে হঠাৎ করে এক ঝলক আলো দেখা যায়, যা ইঙ্গিত দেয় জিন গ্রে এখনও কোথাও না কোথাও বেঁচে আছে। এই রহস্যময় ইঙ্গিতের মধ্যে দিয়েই এই মুভির সমাপ্তি ঘটে।